স্যার 59। স্টিল নিয়ে সব কিভাবে স্টিল ধরো ম্যানুফ্যাকচার করা যায়, স্টিলের প্রপার্টিজ কন্ট্রোল করা যায়, কি কি টাইপস এর স্টিল আছে, মানে যা কিছু পড়ানো হবে স্টিলের হিট ট্রিটমেন্ট কিভাবে করা হয় বা কোন ফার্নেস ইউজ করা ওটা পড়ানো হবে না, বাট মেইনলি যা কিছু রিলেটেড সবকিছু হচ্ছে স্টিল রিলেটেড, বুঝতে পারছো? এই জন্য আমাদের পড়তে হবে যে স্টিল এর কম্পোজিশন কি, স্টিল এর হচ্ছে কোন কোন কম্পোজিশন চেঞ্জ করলে প্রপার্টিজ কেমন চেঞ্জ আসে, বা হিট ট্রিটমেন্টের উপর স্টিলের প্রপার্টিজ কেমন চেঞ্জ করে, বা কোন স্টিলের কিভাবে কুলিং করতে হবে, বা কোন স্টেজে ধরো হিটিং রেট কেমন রাখতে হবে, এই সব কিছু যা কিছু পড়বো সব স্টিল সম্পর্কে। এই জন্য এই সব বাকি বিষয়গুলো হিট ট্রিটমেন্ট আগে পড়ানোর আগে আগে হচ্ছে স্টিল সম্পর্কে জানতে হবে, স্টিলের কম্পোজিশন। নর্মালি স্টিলের মধ্যে কি থাকে, আয়রন আর কার্বন থাকে। এই জন্য এখানে দেখো আগে হচ্ছে আমাদের ফেজ ডায়াগ্রাম করতে হবে। মনে করো যে এটা অনেকভাবে বলা যায়, মনে করো ওয়ান কাইন্ড অফ স্টিলের ফেজ ডায়াগ্রাম, যেটাকে বলা হচ্ছে আয়রন সিমেন্টাইট বা আয়রন কার্বাইড ফেজ ডায়াগ্রাম। তো এটা মনে করো আর কি কি বলবো, আনঅফিসিয়ালি মনে করো একে বলা যায় স্টিলের ফেজ ডায়াগ্রাম। তো আগে হচ্ছে আমাদের এই স্টিলের ফেজ ডায়াগ্রাম বা স্টিলের কম্পোজিশন, কি কি কম্পোনেন্ট নিয়ে স্টিল মানে আর কি স্ট্রাকচার গঠিত, বা কোন টাইপের স্ট্রাকচার ফর্ম করে, এইগুলো না আগে হচ্ছে জানতে হবে, মানে ইন্টারনাল স্ট্রাকচার জানবো আগে স্টিলের, তারপর ফাইনালি হচ্ছে কি ম্যানুফ্যাকচারিং এর দিকে যাবো। তো আজকে দেখো, আজকে হচ্ছে ফেজ ডায়াগ্রাম শুধু সম্পর্কে পড়াবো। কম্পিউটার কি ফ্রোজ হয়ে গেল? স্পেস চেঞ্জ হচ্ছে না কেন পেজ? আচ্ছা দেখো, এখানে হচ্ছে হিস্ট্রি একটা আমরা একটা স্লাইড দিয়েছি আর কি, যে এটা আমরা ইনিশিয়ালি ধরো কিভাবে আসছে, ফাইনালি আমরা যে ফেজ ডায়াগ্রামটা দেখবো, এইখানে যে সেকেন্ড যে ফিগার আছে এটা মনে করো স্টিলের ফেজ ডায়াগ্রাম, এখানে বোঝা যাচ্ছে না, এখান থেকে আমি পড়াবো না, আরো উপরে আছে। তো আচ্ছা, এইটা মনে করো ফাইনাল ফেজ ডায়াগ্রাম। এই ফাইনাল ফেজ ডায়াগ্রামের আসার আগে সবকিছু দিতে জানো, যেমন পিরিয়ডিক টেবিলে কি ছিল, প্রথমে একজন মেন্ডেলি বা কি মোস্টলে মনে হয় প্রথমে একটা দিছিল পিরিয়ডিক টেবিল, তারপর থেকে বিভিন্ন রকম কি ডেভেলপমেন্ট ফার্দার আপডেট হতে হতে ফাইনালি একটা আজকে মডার্ন ডেতে আসছে। তো এই আয়রন কার্বন এই স্টিল বা ফেজ ডায়াগ্রামটা সেম। প্রথমে এই যে লেফট সাইডে দেখো, প্রথমে মনে করো এইরকম টাইপের একজন হচ্ছে গিয়ে যে 1898 সালে বলা হয়েছে কি রবার্ট অস্টেন, ইনি হচ্ছে প্রথমে ধরো এরকম টাইপের একটা সাজেস্ট করছিল, তারপরে ফার্দার মডিফাই হয়ে ফাইনালি আর কি লেফট সাইডে যে ফিগার আছে এটা হচ্ছে লেটেস্ট ফেজ ডায়াগ্রাম আসছে। তো এখানে দেখো একটা নাম ছিল রবার্ট আর অস্টেন, তো এই অস্টেন এই নাম থেকে নতুন একটা স্টিলের একটা ফেজ আছে যেটার নাম দেওয়া হয়েছে অস্টেনাইট। তো এরকম আর কি অনেকজনের নাম অনুযায়ী অস্টেনাইট, আরো কিছু ফেজ আছে মার্টেনসাইট, এগুলো সম্পর্কে তোমাদের পড়াবো। জাস্ট একটা স্লাইড দিয়ে রাখছি শুরু থেকে। এইবার দেখো, তার আগে স্টিলের বললাম যে স্টিলের মধ্যে কি থাকে, আয়রন আর কার্বন থাকে, বুঝছো? তার আগে আমাদের হচ্ছে কার্বন সম্পর্কে সরি আয়রন সম্পর্কে একটু জানবো। এখানে একটা স্লাইড সম্পর্কে দিচ্ছি তোমাদের হচ্ছে চ্যাপ্টার, এটা হচ্ছে মেটালার্জি বইতে এখানে পাওয়া সবকিছু, আজকে যা পড়াবো সব মেটালার্জি বই থেকে, ওই আপনার বই দিয়ে বুকস থেকে সবকিছু পাওয়া। এখানে দেখো প্রথমে যেটা হচ্ছে ইনগট আয়রন। এখন আয়রনটা বাদ দাও, প্রথমে আসলে ইনগট। ইনগট মানে মনে করবে কোনো কিছু পিওর ফর্ম। এখন ইনগট শব্দটা মনে হয় যদি ইনগট ডিভাইস বা ইনগট ইকুইপমেন্ট যাই কিছু না বলি, মনে করবো ওগুলো সবকিছু আজকে একদম পিওর ফর্মে। তো এখানে আমি যদি বলি ইনগট আয়রন, তার মানে বোঝা যাচ্ছে কি অলমোস্ট আয়রনের অলমোস্ট পিওর ফর্ম। তো এই অলমোস্ট পিওর ফর্ম বলার কারণ হচ্ছে কি, এটা 100% পিওর হবে না, কারণ কোনো কেমিক্যাল সি 100% পিওর না। দেখা যাচ্ছে কি 99.99 মানে 99% পর্যন্ত কি এটা পিওর থাকে, কিন্তু তারপর দেখি যে 0.01% যে আছে এগুলো হচ্ছে কিছু পরিমাণ ইম্পিউরিটিস থাকে। তো এই জন্য এটাকে বলা হচ্ছে অলমোস্ট পিওর ফর্ম। মানে আয়রনের অলমোস্ট পিওর ফর্মকে আমরা বলবো ইনগট আয়রন। এখানে দেখো ডেফিনিশন বলা হচ্ছে কি লেস দেন 0.05% কার্বন থাকে এর সাথে, আদার্স ইম্পিউরিটি থাকে। এখন এই যে কম্পোজিশনের দিকে খেয়াল করো, এখানে বুঝতে পারবা, দেখো মানে কার্বনের অ্যামাউন্টটা খুব কম, দেখো 0.01%, মানে কি পয়েন্টের পরে জিরো আছে, তার মানে এখানে খুব কম। ম্যাঙ্গানিজের কিছু পার্সেন্ট আছে, ফসফরাস, এই যে সালফার আর সিলিকন আছে খুবই ট্রেস অ্যামাউন্ট। তো একটা জিনিস খেয়াল করো, মনে রাখো, এই যে এই পার্সেন্টেজ গুলো মানে ইম্পিউরিটিস গুলো কার্বন, ফসফরাস, সিলিকন, এগুলো হচ্ছে খুব অল্প অ্যামাউন্টে আছে। তার মানে এই না এদের হচ্ছে প্রপার্টিজ এর উপর কোনো ইনফ্লুয়েন্স নাই, এরা খুব এই সামান্য পরিমাণে এই যে ডোপিং এলিমেন্ট বা ইম্পিউরিটি এলিমেন্ট, এরা খুব সামান্য পরিমাণে প্রেজেন্স থেকে এর প্রপার্টিজ ইনভলভ। এই যে 0.012% আছে কার্বন, এর সাথে তুমি যদি একটু বাড়ায় দাও, যদি এরকম ধরো 0.015% কার্বন চলে যায়, তাহলে হচ্ছে কি এই আয়রনের প্রপার্টিটা অনেক চেঞ্জ হয়ে যাবে। মানে আয়রনের হার্ডনেস আর ব্রিটালনেস, মানে হার্ডনেস খুব কি অনেক বেশি পরিমাণে বেড়ে যাবে।
মানে আমি যেটা বলতে চাচ্ছি যে খুব অল্প পরিমাণে এই ইম্পিউরিটি এলিমেন্টের পার্সেন্টেজ চেঞ্জের কারণে এর প্রপার্টিজ গুলো কি লার্জ অ্যামাউন্ট বা মনে করো একটা কি সিগনিফিকেন্ট ইনফ্লুয়েন্স আসবে প্রপার্টিজ এর উপর। কি বুঝতে পারলা? এই আমি কি খুব ফাস্ট বলতেছি? ট্রেস অ্যামাউন্ট মানে কি? ট্রেস অ্যামাউন্ট মানে খুব অল্প অ্যামাউন্ট। এই যে মনে করো কার্বন ম্যাঙ্গানিজ দেখো না 0.00% মনে করো খুব কম পার্সেন্টেজ, নেগলিজিবল অ্যামাউন্ট, বুঝতে পারছো? খুব অল্প পরিমাণে ট্রেস মানে বুঝেছে খুব অল্প পরিমাণে। এটা কি বুঝতে পারছো? এই সাগর দাস আছো? সাগর দাস প্রেজেন্স আছো? তোমাদের যাকে কোশ্চেন ধরি সে হচ্ছে কি মিউট হয়ে যায়। ঠিক আছে, আমি জাস্ট জিনিসটা হচ্ছে একটু ক্লিয়ারিফাই করতে চাচ্ছিলাম যে তোমরা বুঝতে পারছো কিনা। সামওয়ান গিভ মি রেসপন্স যেটা বুঝতে পারছি, যাতে আমি ফার্দার আগাতে পারবো না। একজন বলো তো আমাকে, ইনগট আয়রন কি? অলমোস্ট পিওর আয়রন। হ্যাঁ, অলমোস্ট পিওর আয়রন। সে তো এটা তার কম্পোজিশন গুলো দেখো, এই যে কম্পোজিশন গুলো কিন্তু তোমাদের জানতে হবে, বুঝতে পারছো? পরীক্ষা যদি আসে ধরো ইনগট আয়রন বা টেস্টে আসলে তোমার এই কম্পোজিশন গুলো বলতে হবে আর হচ্ছে এই প্রপার্টিজ গুলো, মানে অল্প এইভাবেই বলতে হবে, বাট এই পার্সেন্টেজ গুলো কিন্তু উল্লেখ করতে হবে, আর এটা ভুল করা যাবে না। কারণ এটা হচ্ছে আয়রনের, এটা হচ্ছে পিওর পার্স মানে ইনগট আয়রন বলা হচ্ছে। এইখানে যে এই পার্সেন্টেজ গুলো একদম মনে করো ঠিক লিখতে হবে, ভুল লিখলে হবে না এগুলো। ইনগট আয়রনের যে দুটা প্রপার্টিজ দেওয়া আছে স্যার, এই দুটাই কি না আরো আছে স্যার প্রপার্টিজ? এবার প্রপার্টিজ তুমি তো বের করলে দুনিয়ার সব প্রপার্টিজ বের করতে পারবে, বুঝছো না? তোমাকে আয়রন মানে কি লোহা একটা দিয়ে দিলো, এর যদি তুমি প্রপার্টিজ বের করতে চাও, টাফনেস, ব্রিটলনেস, ডাকনেস, দুনিয়ার সব কিছু বের করতে পারবে। কিন্তু এখানে হচ্ছে তোমার হচ্ছে মানে কি, এখানে হচ্ছে নোটিসেবল যে প্রপার্টিজ গুলো থাকে সেগুলো উল্লেখ করা হয় সবসময়, তাই না? সিরামিকে তো মনে করো সব প্রপার্টিজ তুমি কি করতে পারবা, বের করতে পারবা চাইলে, কিন্তু হয় না। বলা গিয়ে যেমন ব্রিটলনেস মানে কি ডাকটিলিটি কম বা ব্রিটলনেস বেশি, হার্ডনেস বেশি, এইগুলো উল্লেখ করে। মানে তোমার হচ্ছে যেগুলো নোটিসেবল আর তোমার কি অ্যাপ্লিকেশনে যেগুলো আমার লাগবে মেইনলি, সেই মানে সেই প্রপার্টিজ গুলো এখানে উল্লেখ করা হয়। যেমন আয়রন কি কারণে ইউজ করা বলো তো? বেশিরভাগ কি কনস্ট্রাকশন পারপোসে না? হচ্ছে আয়রন বা স্টিল তো দুনিয়ার সবকিছুতে ইউজ করা হয়, মানে ম্যানুফ্যাকচারিং এ বা আদার্স। স্যার মেকানিক্যাল স্ট্রেংথ প্রদান করে স্ট্রাকচার। মেইনলি আর কি মেকানিক্যাল যে মনে করো প্রপার্টিজ গুলো আছে সেইগুলো সম্পর্কে এখানে আর কি আমাদের দেখা হবে। তো দেখো এখানে হচ্ছে কি, তাহলে হচ্ছে এখন আমরা হচ্ছে কম্পোজিশন দেখলাম, আমাদের প্রপার্টিজ এর মধ্যে আছে লিখে নাও এগুলো। টেনজাইল স্ট্রেংথ হবে হচ্ছে 40,000 psi, আর ইলংগেশন হচ্ছে 2%। আরেকটা আছে যে রকওয়েল হার্ডনেস আছে। স্যার 40,000 আরেকবার একটু বলবেন? 40,000 ইউনিট হচ্ছে পিএসআই, টেনজাইল স্ট্রেংথের ইউনিট পিএসআই। আর ইলংগেশন হচ্ছে কি 2%। জি স্যার। না সরি ইলংগেশন 2%, ইলংগেশন 40%। আর রকওয়েল হার্ডনেস হচ্ছে 30। রকওয়েল হার্ডনেসের আবার হচ্ছে 4টা পার্ট আছে, তোমরা জানো কিনা? এ বি সি ডি। এখানে যেটা বলা আছে এটা হচ্ছে রকওয়েল বি হার্ডনেস, বি স্কেলে এটা মেজার করা হয়েছে, এটা হচ্ছে 30। আচ্ছা, এগুলো বইতে আছে, তোমরা দেখলে আমি আর বলছি। এবার আসো টাইটেলটা দেখো, অ্যালোট্রপিক ট্রান্সফরমেশন ইন আয়রন। এখন যেহেতু আমরা কি স্টিলের মেজর কন্টেন্ট হচ্ছে কি আয়রন, তো আয়রন সম্পর্কে একটু বিস্তারিত জানো, তারপর হচ্ছে এগুলো লাগবে আর কি স্টিলের ভিতরে যেহেতু আয়রন আছে। তো আয়রনকে বলা হচ্ছে অ্যালোট্রপিক ম্যাটেরিয়াল। এখন দুইটা জিনিস আছে, একটা হচ্ছে অ্যালোট্রপি আর একটা কি পলিমরফিক। অ্যালোট্রপিক আর হচ্ছে পলিমরফিক। তো অ্যালোট্রপিকটা কি? অ্যালোট্রপিক ম্যাটেরিয়ালটা মানে হচ্ছে যেটা মানে কি যে একটা এলিমেন্ট, একটা ম্যাটেরিয়াল কি একটার বেশি ফেজে মানে ডিফারেন্ট টেম্পারেচারে বা ডিফারেন্ট মনে করো কি এনভায়রনমেন্টে, মানে সরি ডিফারেন্ট টেম্পারেচারে ডিফারেন্ট স্ট্রাকচার, মানে একটার বেশি স্ট্রাকচার শো করতে পারে, সেগুলোকে বলা হয় অ্যালোট্রপিক ম্যাটেরিয়াল বা এই ফেনোমেননটাকে বলা হবে অ্যালোট্রপি। এটা কি বোঝা গেল? মনে করো ডিফারেন্ট টেম্পারেচারে ডিফারেন্ট স্ট্রাকচার শো করতে পারে। তার মানে এর হচ্ছে কি পলিমরফিক ফেজ আছে 2-3টা। তো আয়রনের পলিমরফিক ফেজ আছে অনেকগুলা, মানে অনেকগুলো বলতে হচ্ছে কি আয়রন বিসিসি, এফসিসি এরকম স্ট্রাকচার গুলো শো করে। তো এগুলো হচ্ছে ডিপেন্ড করে টেম্পারেচারের উপর, এই জন্য এরকম বলা হচ্ছে অ্যালোট্রপিক ট্রান্সফরমেশন। এইখানে দেখো হচ্ছে একটা কার্ভ দেওয়া আছে, এই কার্ভটা এখন আমি আছি কার সম্পর্কে বলবো। তার মধ্যে এই যে এখানে সেকেন্ড লাইনে লেখা আছে, যে আরো দেখাচ্ছি, দেখো লেখা আছে কি এ কুলিং কার্ভ ফর পিওর আয়রন ইজ শোন বিলো। এটা কিন্তু যেটা দেখানো হয়েছে এটা হচ্ছে পিওর আয়রনের জন্য,
বুঝতে পারছো? মানে হচ্ছে এই আয়রনের মধ্যে কোনো ভেজাল নাই, মানে একে শুধু আয়রনই আছে। এর আগে যেমন বললাম না যেটা ইনগট আয়রন, ইনগট আয়রনের ওইখানে কি ছিল, কিছু পরিমাণ হচ্ছে কি ইম্পিউরিটি ছিল, বাট এইখানে যেটা দেখানো হচ্ছে এটা একদম কি মনে করো 100% পিওর আয়রনের জন্য। কিন্তু বাট প্রবলেম হচ্ছে কি এই যে 100% কোনো কিছু কিন্তু নেচারে এক্সিস্ট করে না। তার মানে এইখানে যে এই যে কুলিং কার্ভ যেটা দেখানো হয়েছে আয়রনের জন্য, বুঝতে পারছো, এটা হচ্ছে আর কি ভার্চুয়ালি এক্সিস্ট, মানে ভার্চুয়ালি এক্সিস্ট করে বাট থিওরিটিক্যালি এক্সিস্ট করে, প্র্যাকটিক্যালি আসলে এক্সিস্ট করে না। বাট এটা হচ্ছে স্টিলের পরবর্তীতে স্টিলের কুলিং কার্ভ পড়ানো হবে, তো ওটার সাথে কম্পেয়ার করার জন্য আগে হচ্ছে এই এটার সম্পর্কে আর কি জানা দরকার, এই জন্য এটা এখানে এটা দিয়েছে। তো এখন দেখো হচ্ছে কুলিং কার্ভ। কুলিং কার্ভ তো বুঝো তোমরা, মানে করো একটা যদি আমি ফায়ারিং কোনো কিছু যদি কি তোমার হচ্ছে ফায়ারিং প্রসেসে ড্র করি, তাহলে কোনো ম্যাটেরিয়াল কি হয়, প্রথমে হিটিং কার্ভ থাকে, তারপর কি থাকে কিছু সময় হোল্ডিং হোল্ডিং টাইম দেওয়া হয়, তারপর কি আবার কুলিং করা হয়, কি এরকম না? জি স্যার। তোমরা কোনো কিছুর এখনো ইয়েটা এরকম দেখো নি যে কোনো ম্যাটেরিয়াল ফায়ারিং প্রসেসটা কেমন হয়, মানে ফায়ারিং সাইকেল? তো জানার কথা আছে নর্মালি। প্রথমে কি করো, যে কোনো ম্যাটেরিয়াল তোমরা এই যে ল্যাবে ড্রাইং টাইং কিছু করছো না, প্রথমে কি করা হয়, প্রথমে হচ্ছে ধরো ফায়ারিং করতে হলে প্রথমে হচ্ছে কি মনে করো একটা জিনিস 800 ডিগ্রিতে মেল্ট হয়, তাহলে হচ্ছে প্রথমে কি করে ডিরেক্টলি মনে করো রুম টেম্পারেচার থেকে 800 ডিগ্রি পর্যন্ত হিট দেওয়া হয়, তারপর কি 800 ডিগ্রিতে এই যে মেল্টিং টেম্পারেচার কিছু সময় হোল্ডিং করে রাখা হয়, এটা হচ্ছে ডিপেন্ড করে ম্যাটেরিয়ালের উপর, 2 ঘন্টা 4 ঘন্টা হতে পারে। তারপর আবার কি একটা হচ্ছে কি মানে ফাস্ট কুলিং বা কি স্লো কুলিং করা হয়। তো এই যে কুলিং যে করা হয় মেল্টের পর থেকে বা মেল্টিং সিন্টারিং এর পর থেকে, এই এটাকে বলা হয় যে কুলিং কার্ভ। তো কুলিং কার্ভ বলতে বোঝাচ্ছে ধরো এই কুলিং এর সময় যে চেঞ্জ গুলো আসবে, হ্যাঁ, সেটা ধরো একটা কার্ভের মাধ্যমে প্লট করলে এটাকে বলা হবে কুলিং কার্ভ। হ্যাঁ, তোমাদের কিন্তু এই কোশ্চেন গুলো ধরা হতে পারে ভাইবা টাইপের, হয়তো তোমাদের এটার উপর ল্যাব আছে যে কুলিং কার্ভ কাকে বলে, বুঝতে পারছো? এটা মনে করো কুলিং স্টেজের সময় ধরো কি টেম্পারেচার চেঞ্জের সাথে সাথে ম্যাটেরিয়ালের প্রপার্টিজ যে চেঞ্জ আসবে সেগুলো বা সিগনিফিকেন্ট যে চেঞ্জ হবে সেটা হচ্ছে ধরো কি এটা কার্ভের মাধ্যমে বা ডায়াগ্রামের মাধ্যমে প্লট করে দেখানো হয়, সেটাই হবে কি কুলিং কার্ভ বলা হবে। তো এখন দেখো এই যে ডায়াগ্রামটা এখন খেয়াল করো, এটা যেটা দেখছি এটা শুধু আয়রনের জন্য, সর্বোচ্চ এখানে ম্যাক্সিমাম পয়েন্টে যে টেম্পারেচার দিয়ে দেখানো হয়েছে, বুঝছো? তোমরা যদি আপনার বুকসে খেয়াল করো তাহলে এখানে দেখবা যে দুই ভাবেই দেওয়া আছে, টেম্পারেচারটা ডিগ্রি সেন্টিগ্রেডেও দেওয়া আছে, আবার কোথাও কোথাও কিন্তু ফারেনহাইটে দেওয়া আছে। তো তোমরা ডিগ্রি সেন্টিগ্রেড আর ফারেনহাইট, এই সেলসিয়াস আর ফারেনহাইট দুটো মিলে মিক্স করো না, যে কোনো একটাই পড়ার চেষ্টা করবা। যদি কেউ ফারেনহাইটে পড়তে চাও শুধু ফারেনহাইটেই পড়বে, আর যদি কেউ মনে করো ডিগ্রি সেন্টিগ্রেড পড়তে ডিগ্রি সেন্টিগ্রেড পড়বে, কারণ দুইটা যদি একসাথে পড়তে চাও তখন তো গোলা ফেলাই দিবা। মানে এখানে এই ডায়াগ্রামে তো অনেকগুলো আছে, আর টেম্পারেচারও এরকম অনেকগুলো তোমাদের হচ্ছে মনে রাখতে হবে। তো এই জন্য যে কোনো একটাই তো বলছি, যে কোনো যদি ফারেনহাইটে পড়ে তাহলে তোমাদের সুবিধা হবে ফারেনহাইট। তো এখানে যেটি দিয়েছে দেখো হচ্ছে ডিগ্রি সেলসিয়াস আগে দেওয়া আছে। তো এখানে দেখো এই অ্যারো দিয়ে যেটা দেখা যেতে ম্যাক্সিমাম পয়েন্ট কত, এখানে টেম্পারেচারের ম্যাক্সিমাম পয়েন্ট কত, 1500 কত 39 না 39। হ্যাঁ দেখো এইটা দেখো এই যে রেড লাইন সম্পর্কে আছে, তার মানে কি এই 1539 বা এটার উপরে যদি চলে যায় তাহলে আমি কি আয়রনটা কি হয়ে যাবে, মেল্ট হয়ে যাবে। মেল্ট মানে কি, মেল্ট হয়ে গেলে তারপর কি ওটা কি আয়রনটা লিকুইড হয়ে যাচ্ছে না? জি স্যার। তাহলে হচ্ছে কি আয়রনের মেল্টিং পয়েন্ট কত, মানে পিওর আয়রনের মেল্টিং পয়েন্ট হচ্ছে এটা 1539। বুঝতে পারছো? এটা একটু ভেরিয়ে তো, এরকম ধরো 1539 কোথাও 1530 বা এরকম যায়, এইরকম একটা রেঞ্জের মধ্যে 1545 কোথাও হয়তো দেওয়া আছে। এটা ধরো এই যে এখানে এই 1539 তাহলে এটা হচ্ছে কি আয়রনের মেল্টিং পয়েন্ট, এর উপরে যদি যাই আমি কি পাবো, লিকুইড পাবো। এই যে দেখো এখানে দেওয়া আছে, এই টেম্পারেচার উপরে গেলে কি আছে দেখো, আয়রনের কি ফর্ম পেয়ে গেলাম আমরা, লিকুইড। মনে করো এই এর দূর পর্যন্ত মানে এই কি লিকুইড পর্যন্ত এত দূর পর্যন্ত আমরা এসে কি করছি, এখানে হচ্ছে মেল্ট অবস্থা আছে। মানে এই যে মেল্ট যে আয়রন ছিল এই আয়রনটাকে এখন আমরা কি করব, কুলিং করব। কুলিং করে আস্তে আস্তে কি রুম টেম্পারেচার পর্যন্ত নিয়ে আসবো। কুলিং টেম্পারেচারটা মনে করো স্লো কুলিং ইউজ করা হবে। তো এখন দেখো এই যে কুলিং করার সময় মানে মেল্ট আয়রন থেকে বা লিকুইড যে আয়রন আছে সেখান থেকে কি কি চেঞ্জ আসবে ফাইনালি রুম টেম্পারেচার পর্যন্ত, এই রুম যে চেঞ্জ গুলো আসবে সেই চেঞ্জ গুলো এখানে দেখানো হয়েছে। তো এখন দেখো প্রথমে আমার কি ছিল, মেল্ট ছিল। মেল্ট থেকে আমি হচ্ছে কি মনে করো স্লো কুল করতে থাকতাম, স্লো কুল করতে দেখা গেলো কি এই যে 1539 যেটা ছিল তার নিচে আসলে কি হয়ে যাচ্ছে দেখো, নিচে আসলে দেখো এর উপরে ছিল কি লিকুইড, কিন্তু নিচে এসে কি হয়ে গেল আয়রন। এখান থেকে আছে কি ডেল্টা আয়রন বিসিসি, বুঝতে পারছো?
তার মানে আয়রনে কি হয়েছে, এখানে স্ট্রাকচারাল চেঞ্জ আসছে। লিকুইড থেকে প্রথমে আমার যে আয়রনটা ফর্ম করেছে সেটা হচ্ছে সেটাকে ডিনোট করা হয়েছে ডেল্টা আয়রন দিয়ে, আর এই ডেল্টা আয়রনের স্ট্রাকচারটা হচ্ছে কি বিসিসি স্ট্রাকচার ফর্ম করছে। বুঝতে পারছো? এটা হচ্ছে কতক্ষণ পর্যন্ত থাকবে, সেটা হচ্ছে কি 1400 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত। খেয়াল রাখো এদিকে, এইভাবে তোমাদের বলতে হবে। তার মানে কি এই রেঞ্জের মধ্যে আয়রনটা হচ্ছে বিসিসি স্ট্রাকচার শো করে। তারপর আবার মনে করো কি স্লো পুল করতে থাকলাম, 1400 ডিগ্রির নিচে কি আসলো দেখো, আরেকটা নতুন ফর্ম জেনারেট, সেটা কি গামা আয়রন। হুম, এই গামা আয়রনের স্ট্রাকচারটা কি এফসিসি। এফসিসি। দেখো ডেল্টা আয়রনের ছিল হচ্ছে কি বিসিসি, আর গামা আয়রনে আসছে কি এফসিসি। তার মানে কি টেম্পারেচার কমাচ্ছি, কমানোর সাথে সাথে আবার কি স্ট্রাকচার 1400 ডিগ্রির নিচে কি হয়ে গেছে, স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে কি এফসিসি স্ট্রাকচার হয়ে গেছে। আর এর প্রপার্টিসটা বলা হয়েছে একটা, দেখো এটা হচ্ছে নন ম্যাগনেটিক। মানে হচ্ছে এই আয়রনটা নর্মালি কি আয়রন মেটাল তো ম্যাগনেটিক, কিন্তু এই টেম্পারেচার রেঞ্জের মধ্যে আয়রনটা হবে কি নন ম্যাগনেটিক। বুঝতে পারছো? তারপর দেখো আরো কমাতে কমাতে দেখো কি 910 ডিগ্রিতে আসলো। তার নিচে যে আয়রনটা আসছে কি দেখো স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে এবার কি হয়েছে বলো তো, 910 ডিগ্রির নিচে বিসিসি স্ট্রাকচার আছে। দেখো এটাকে এর নাম দেওয়া হয়েছে কি আলফা আয়রন। ঠিক আছে, এখন একটা জিনিস খেয়াল করো, এই যে 910 ডিগ্রির নিচে যে আয়রন আছে এটা হচ্ছে বিসিসি, আবার 1400 ডিগ্রি যে উপরে যে আয়রন আছে দেখো মানে মেল্টিং পয়েন্টের আগ পর্যন্ত সেটাও কি বিসিসি। বাট একটা জিনিস খেয়াল করো, এই আয়রনকে বলা হয়েছে কি আলফা আয়রন, আর উপরে 1400 ডিগ্রি যে আয়রন ছিল সেটা হচ্ছে কি ডেল্টা আয়রন। বাট খেয়াল করো এদের স্ট্রাকচার কিন্তু সেম, স্ট্রাকচার কিন্তু বিসিসি আছে। বুঝতে পারছো? বাট এদের নাম ডিফারেন্ট দেওয়া হয়েছে। হুম, কারণ হচ্ছে কি জানো, এই দুই স্ট্রাকচারটা সেম না। কারণ ডেল্টা আয়রন যেটা ছিল সেই এই অবস্থা বিসিসি, আর এই যে আলফা আয়রনের যে বিসিসি স্ট্রাকচার আছে, এই দুই আয়রনের স্ট্রাকচার হচ্ছে ডিফারেন্ট। এটা ডিফারেন্ট, এগুলো পরে বলবো। এই জন্য এদের নামটাও দেওয়া হয়েছে ডিফারেন্ট। বুঝতে পারছো? তো মানে স্ট্রাকচারে একটু আর কি মিসম্যাচ হওয়ার জন্য এদের প্রপার্টিজ ডিফারেন্ট আসবে, এই জন্য নামগুলো এদের ডিফারেন্ট। এটা কি ক্লিয়ার, বোঝা গেল? জি স্যার। যে দেখো দুইটা স্ট্রাকচার বিসিসি হওয়া সত্ত্বেও এদের নাম ডিফারেন্ট আছে। তো একই আলফা আয়রন যেটা আছে সেটা হচ্ছে কি নন ম্যাগনেটিক। তারপরে দেখো যে 768 ডিগ্রি সেন্টিগ্রেড বলছে, তারপর কুল করলে দেখো রুম টেম্পারেচার পর্যন্ত কোন স্ট্রাকচার আছে স্যার আলফা নন আয়রন। ম্যাগনেটিক রিজনটা কোনটা স্যার? 910 থেকে 768 ডিগ্রি এর মধ্যে নন ম্যাগনেটিক রিজনটা? এখানে তো লেখাই আছে, দেখছো না, এই যে ব্লু কালার দিয়ে নন জি ম্যাগনেটিক স্যার, এইটুকু আছে। স্যার। এটাও নন ম্যাগনেটিক, তার উপরেও তো নন ম্যাগনেটিক, মানে যে গামা আয়রন যেটা সেটাও তো নন ম্যাগনেটিক। শুধু নন ম্যাগনেটিক মানে ম্যাগনেটিক যেটা আছে দেখো 767 নিচে। নিচে থেকে রুম টেম্পারেচার যেটা আয়রনটা আছে দেখো আয়রন সেম। এই আলফা আয়রন দুইটার নাম সেম আছে, জাস্ট প্রপার্টিজ ডিফারেন্ট হবে। কি ডিফারেন্ট হবে, এটা হচ্ছে ম্যাগনেটিক। বুঝা গেল? জি স্যার। এটা হচ্ছে কুলিং কার্ভ। এইভাবে একটা স্যার আমাদেরকে এই গ্রাফটা শুধু এক্সপ্লেনেশনটা জানতে হবে নাকি স্যার আমাদের এই গ্রাফটা এমনিতে আসতেও পারে যে টোটালি নিজে পুরাটা পড়তে হবে এরকম? এক্সপ্লেনেশন জানতে হবে, এখন তো পরীক্ষা আসতেই পারে কুলিং কার্ভ বা আয়রনের জন্য আসতেই পারে। না স্যার এমনি কি মানগুলা দেয়া থাকবে নাকি স্যার মানগুলাও আমাদের মনে রাখতে হবে সবগুলা? কিচ্ছু দেওয়া থাকবে না, আমাদের কোশ্চেন আসবে এরকম যে একটা ধরো কুলিং কার্ভ, হ্যাঁ পিওর আয়রনের কুলিং কার্ভ ড্র করে এক্সপ্লেইন করো। আচ্ছা থ্যাংক ইউ। গ্রাফ তোমাদের দেওয়া জি থাকবে স্যার না। বুঝতে পারছি। কি এটা বুঝতে পারলা যে টেম্পারেচার সাথে জাস্ট দেখো একটা ম্যাগনেটিক নন ম্যাগনেটিক হচ্ছে স্ট্রাকচার গুলো চেঞ্জ আসতেছে। এই তাহলে দেখো রুম টেম্পারেচারে যে আয়রন থাকে সেটা কি বডি কি, এটা হচ্ছে ম্যাগনেটিক, আর স্ট্রাকচারটা কি হবে তাহলে বিসিসি স্ট্রাকচার। ঠিক আছে? আর এফসিসি স্ট্রাকচার যেটা আছে সেটা দেখো কি হাই টেম্পারেচার স্ট্রাকচার, মোটামুটি 1400 থেকে 910 ডিগ্রি বলেছে, মানে এর মাঝখানে যেটা আছে সেটা এফসিসি। আর নরমালি বাকিগুলো সব বিসিসি স্ট্রাকচার। আচ্ছা আচ্ছা, এই স্লাইডগুলো একটু ডিফারেন্স হয়ে গেছে। আচ্ছা দেখো এই যে অ্যালোট্রপিক ট্রান্সফরমেশন ওইখানে যে কোটা দেখালাম ওর বাদেও ওই কিছুগুলো আলফা কিছু ফেজ বাদেও আরো আয়রনের আদার্স কিছু ফর্ম আছে অ্যালোট্রপিক, সেটা তার মধ্যে দেখা একটা হচ্ছে ইপসাইলন আয়রন, এফসিটি আয়রন, আর হচ্ছে ট্রাইগোনাল আয়রন। তো ইপসাইলন আয়রন যেটা আছে এগুলো হচ্ছে তোমাদের স্ট্রাকচার গুলো জানতে হবে। দেখো ইপসাইলন আয়রন যেটা আছে সেটা হচ্ছে কি স্ট্রাকচারটা হচ্ছে এইচসিপি। এইচসিপি স্ট্রাকচার দেখো কি হেক্সাগোনাল ক্লোজ প্যাক স্ট্রাকচার কখন ফর্ম করে বলা হচ্ছে যে এক্সট্রিম প্রেসার আর টেম্পারেচারটা উল্লেখ আছে, দেখো 490 ডিগ্রি সেন্টিগ্রেড এইরকম আর কি টেম্পারেচারে হচ্ছে কি ইপসাইলন আয়রন পাওয়া যায়। আর একটা দেখো পরেরটা এফসিটি আয়রন, মানে হচ্ছে ফেস সেন্টার টেট্রাগোনাল আয়রন। এটা কি বলেছে যে থিন ফিল্মের বলেছে কপার সাবস্ট্রেট থিন ফিল্মের উপর গ্রো করে। আর একটা হচ্ছে ট্রাইগোনাল আয়রন, এটা দেখা যাচ্ছে কোন প্লেন, এই যে সেকেন্ড, আচ্ছা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কি বোঝায়, প্লেন না প্লেনার ডিরেকশন?
সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কি বোঝায়? প্লেন নাকি? প্লেন বোঝায়। এই যে দেখো তো হচ্ছে ওয়ান সারফেসে এই প্লেন গুলো জানতে হবে। জাস্ট তোমার জানবে হচ্ছে এইগুলো হচ্ছে স্ট্রাকচার কোনটা কি শো করে। ট্রাইগোনাল আয়রন দেখো কি ফেস সেন্টার কিউবিক, হ্যাঁ, কপার স্ট্রাকচারের উপর ফর্ম করে। আর এফসিটি যেটা তো বলে ট্রাইগোনাল আয়রন। আর ইপসিলনের যেটা সেটা হচ্ছে কি এইচসিপি। আর কোন টেম্পারেচারে আর প্রেসার ফর্ম করে জাস্ট এইটুকু তোমাদের জানতে হবে। আচ্ছা, এবার হচ্ছে মেটাল অ্যালয়েজ সম্পর্কে দেখবো আমরা, ক্লাসিফিকেশন। এগুলো কি দেখতে পাচ্ছ? লেখাগুলো বেশি ছোট মনে হচ্ছে স্যার। হ্যাঁ, টেবিল গুলো আছে আমি বলে দিচ্ছি। এটা তোমাদের নরমালি দেখো যে মেটাল অ্যালয় যে বলা আছে, তো মেটাল অ্যালয় দেখো দুই ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে কি ফেরাস আর একটা হলো নন ফেরাস। তো ফেরাস মানে বুঝতেছো ওর ভিতর কি এই অ্যালয় গুলোর মধ্যে কি থাকবে? আয়রন থাকবে, ঠিক আছে? আয়রন প্লাস ধরো অন্য আরেকটা এলিমেন্ট, আদার্স এলিমেন্ট গুলো থাকবে। যেমন হচ্ছে স্টিল, স্টিল হচ্ছে একটা ফেরাস অ্যালয়, মানে এর মধ্যে আয়রন কার্বন আছে বা আদার্স এলিমেন্ট আছে। কাস্ট আয়রন, বুঝতে পারছো? এগুলো হচ্ছে ফেরাসের ভিতরে যাবে। আর নন ফেরাস যেটা আছে সেটার মধ্যে কি থাকবে? আয়রন বাদে অন্য মানে এলিমেন্টস গুলো থাকবে। যেমন সেটা হতে পারে কপার অ্যান্ড অ্যালুমিনিয়ামের অ্যালয় বা কপার ম্যাগনেসিয়াম অ্যালয়, বুঝতে পারছো? এই যে ব্রোঞ্জ, এগুলো আসবে। যে ব্রোঞ্জ একটা আছে, এগুলো হচ্ছে নন ফেরাস অ্যালয়। এগুলো হচ্ছে ব্রোঞ্জ সম্পর্কে পড়ানো হবে পরে। তো ফেরাস অ্যালয়ের মধ্যে যেটা বললাম যে স্টিল আর কাস্ট আয়রন থাকবে। এখন দেখো স্টিলের ক্লাসিফিকেশন, স্টিলের একটা ক্লাসিফিকেশন বলা হয়েছে, দেখো দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে যে লো অ্যালয় আর আরেকটা বলা হচ্ছে হাই অ্যালয়। আসলে এগুলোর নাম হওয়া উচিত ছিল এরকম, লো কার্বন অ্যালয় আর লো হাই কার্বন অ্যালয়, বুঝতে পারছো? এখানে মাঝখানে তোমার কার্বন লাগাই নিবা। দেখুন লো কার্বন অ্যালয়কে আবার তিনটা ভাগে ভাগ করছে। লো কার্বন অ্যালয় একটা, মিডিয়াম কার্বন আর একটা হচ্ছে হাই কার্বন। দেখুন লো কার্বনের মধ্যে দুইটা জিনিস আছে, একটা প্লেন মানে প্লেন কার্বন প্লেন স্টিল, আর একটা হচ্ছে হাই স্ট্রেংথ লো স্টিল। আচ্ছা, এগুলো তোমাদের স্লাইড দিয়ে দিব, এগুলো দেখে নিও। খুব ছোট, একেবারে বোঝাই যাচ্ছে না। একটা হাই কার্বনের মধ্যে হচ্ছে প্লেন স্টিল আর টুল স্টিল। আর হাই অ্যালয়ের মধ্যে ওইখানে একই জিনিস, টুল স্টিল আর হচ্ছে স্টেইনলেস স্টিল। তো তোমাদেরকে আর কি এখন যেটা বলবো, এখানে কতগুলো নতুন জিনিস আসছে দেখো। একটা হচ্ছে যে প্লেন কার্বন স্টিল, আর আরেকটা হচ্ছে টুল স্টিল। এই যে মাঝখানে এখানে ছোট একেবারে বোঝা যাচ্ছে না, টুল স্টিল, বুঝতে পারছো? তো এইগুলো সম্পর্কে প্লেন কার্বন স্টিল। এখন দেখো আমি প্রথমে আগে প্লেন কার্বন স্টিলটা বলে নিই। মানে প্লেন কার্বন স্টিলে যেহেতু এটা স্টিল, এর সাথে কি আয়রন আর কার্বন থাকতেছে, প্লাস কার্বনের কন্টেন্ট থাকবে ট্রেস থেকে 1.7% পর্যন্ত, বা কোনো ক্ষেত্রে বলা হয়েছে ম্যাক্সিমাম 2% পর্যন্ত থাকে। এগুলো লিখে নাও, বুঝতে পারছো? এগুলো বইতেও নাই, এগুলো আমি বলে দিচ্ছি তোমাদেরকে। প্লেন কার্বন স্টিল, এটা কি বলা যায়? অ্যালয় অফ iron with the amount of carbon containing from trace to maximum 1.7%, আর with others element like silicon, phosphorus, manganese এগুলো থাকবে এর সাথে লিটল অ্যামাউন্ট, বুঝতে পারছো? এখন তো হচ্ছে আচ্ছা প্লেন কার্বন স্টিল কি বুঝলা? স্যার 1.7% কি থাকবে? এটা তো 1.7% পর্যন্ত ম্যাক্সিমাম হচ্ছে কার্বন থাকবে এখানে, আর এর সাথে আদার্স অ্যামাউন্ট অফ যে ট্রেস অ্যামাউন্ট যেগুলো এর আগে বললাম ইনগট আয়রনের ক্ষেত্রে সিলিকন, সালফার, ম্যাঙ্গানিজ, ফসফরাস, এই আদার্স অ্যামাউন্ট গুলো খুব অল্প পরিমাণে থাকবে এগুলো। এখানে যাই নিচে দেখো একটা কথা বলা আছে যে প্লেন স্ট্যান্ডস ফর অনলি আয়রন আর কার্বন উইথাউট এনি অ্যালোয়িং এলিমেন্ট। এটা কিন্তু ট্রু না, এর সাথে কিছু পরিমাণ থাকবেই, মানে আয়রন কার্বন দিয়ে শুধু আর কি প্লেন স্টিল হয় না, এর সাথে আদার্স এলিমেন্ট গুলো থাকে। তো এখন হচ্ছে তোমাদের আমি এটা বলেছি, এখানে হচ্ছে প্লেন কার্বন স্টিল। হ্যাঁ, তোমরা হচ্ছে একটা ইয়ে করো, এটা হচ্ছে ক্লাসিফিকেশন টেবিল, এখানে আমি এই স্লাইডে দেওয়া নাই, আমি বলে দিচ্ছি তোমরা ড্র করবে। মানে হচ্ছে একটা টেবিল ড্র করো এরকম যে প্লেন কার্বন স্টিল, তার আন্ডারে তিনটা, মানে হচ্ছে ক্লাসিফিকেশন গুলো বলে দিব যে প্লেন কার্বন স্টিল এর আন্ডারে হচ্ছে তিনটা ঘর ড্র করো, মানে তিনটা অ্যারো দিয়ে একটা পার্টে থেকে হচ্ছে লো কার্বন স্টিল, আর হচ্ছে মিডিয়াম কার্বন স্টিল, আর হচ্ছে হাই কার্বন স্টিল। এই যে এরকম তোমরা যে এখানে যেরকম ক্লাসিফিকেশন করা আছে না, এরকম ভাবে তোমরা যদি প্লেন কার্বন স্টিলের আলাদা ক্লাসিফিকেশন গুলো বলতেছি এবার। আমি বলতেছি তোমরা হচ্ছে এগুলো ড্র করে নাও। আমার কথাগুলো কি বুঝতে পারছো? হচ্ছে এখন হচ্ছে প্লেন কার্বন স্টিলের ক্লাসিফিকেশনটা বলতেছি, এর আন্ডারে হচ্ছে তোমরা তিনটা আর কি তিনটা এরকম ভাগ করে নাও।
উপরে লেখা হচ্ছে, প্রথমে লেখা হচ্ছে প্লেন কার্বন স্টিল। হ্যাঁ, তার মানে নিচে হচ্ছে তিনটা ভাগে ভাগ করে না, একটা হচ্ছে লো কার্বন স্টিল, মিডিয়াম কার্বন স্টিল আর হচ্ছে হাই কার্বন স্টিল। এবার দেখা হচ্ছে লো কার্বন স্টিলের পার্সেন্টেজ লিখে নাও। এখানে হচ্ছে কার্বন পার্সেন্টেজ থাকে ট্রেস থেকে 0.35% পর্যন্ত। আর মিডিয়াম কার্বন স্টিলের পার্সেন্টেজ হচ্ছে একবার বলবেন স্যার কার্বনের পার্সেন্টেজ? না, প্রথমে দেখো লো কার্বন, আচ্ছা আমি বলছি তাড়াতাড়ি লিখে নাও, খুব ফাস্ট। লো কার্বন স্টিল এটার পার্সেন্টেজ হচ্ছে ট্রেস থেকে 0.35% পর্যন্ত কার্বন থাকবে লো কার্বন স্টিলে। মিডিয়াম কার্বন স্টিল 0.35 থেকে 0.65 পর্যন্ত, এগুলো শুধু কার্বনের পার্সেন্টেজ বলতেছি। আর হাই কার্বন স্টিলে থাকবে হচ্ছে 0.65 থেকে 1.7% পর্যন্ত কার্বন। বোঝা গেল? এই তিনটার পর এখন দেখো এদের আবার ক্লাসিফিকেশন আছে। মানে প্রথমে দেখা আবার আসলে হচ্ছে লো কার্বন স্টিল, এটাকে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটা স্যার হাই কার্বন স্টিলের পার্সেন্টেজটা একটু বলবেন? লাস্ট 0.65 টু 1.7, মানে 1.7 পর্যন্ত। দেখা হচ্ছে লো কার্বন স্টিল লেখা আবার টু টাইপস, এটা হচ্ছে ডেড সফট স্টিল আর এটা হচ্ছে মাইল্ড স্টিল। ডেড সফট স্টিলের হচ্ছে পার্সেন্টেজ হচ্ছে 0.0। স্যার আরে বাবা একবারে ভালোভাবে শোনো না, এইভাবে কি প্রতিবার বলা যায় নাকি একটা জিনিস? এইবার দেখো ভালো করে বলতেছি যে লো কার্বন স্টিল দুই ভাগে ভাগ করে, একটা কি ডেড সফট স্টিল আর এটা হচ্ছে মাইল্ড স্টিল। ডেড সফট স্টিল যেটা আছে এটার পার্সেন্টেজ হচ্ছে 0.03 থেকে 0.08 পর্যন্ত, মানে শুধু কার্বনের অ্যামাউন্ট। আর মাইল্ড স্টিলে কার্বন থাকবে হচ্ছে 0.08 থেকে 0.35 পর্যন্ত, মানে হচ্ছে লো কার্বন স্টিলের ম্যাক্সিমাম পয়েন্ট পর্যন্ত আর কি। আর এবার আসে হচ্ছে হাই কার্বন স্টিল, এটা হচ্ছে তিনটা পার্টে ভাগ করা যাবে। এটা হচ্ছে আচ্ছা এটার হচ্ছে ইয়েগুলো ভালোভাবে লিখে না তোরা। হাই কার্বন স্টিল 3 টাইপস, এটা হচ্ছে কি হাইপো ইউটেকটয়েড, হ্যাঁ ইউটেকটয়েড আর হাইপার ইউটেকটয়েড। দেখো প্রথম যেটা বলতেছি হাই কার্বন স্টিল 3 টাইপস, একটা হচ্ছে হাইপো ইউটেকটয়েড, তারপর হচ্ছে ইউটেকটয়েড, তারপর হচ্ছে কি থার্ড যেটা আছে সেটা হচ্ছে হাইপার ইউটেকটয়েড। এগুলোর পার্সেন্টেজ দেখো, প্রথমটা যেটা আছে হাইপো ইউটেকটয়েড, এটা হচ্ছে 0.65 টু 0.87 পর্যন্ত। আর ইউটেকটয়েড শুধু 0.87%, এটা হচ্ছে একটাই, মানে এই শুধু 0.87 এই পার্সেন্টেজের জন্য ইউটেকটয়েড স্টিল পাওয়া যাবে। আর হাইপার যেটা আছে হাইপার ইউটেকটয়েড সেটা হচ্ছে 0.87 টু 1.7 পর্যন্ত। আচ্ছা দেখো এখানে যে স্টিলের ডেফিনেশন, আচ্ছা স্টিলের ডেফিনেশনটা পরে চলে আসলো। তো যেটা বললাম দেখো যে স্টিলটা কি, এটা হচ্ছে বেসিক্যালি মিডিয়াম কার্বন স্টিলের জন্য কতটুকু থাকবে, মানে প্রকারভেদটা কি? মিডিয়াম কার্বন স্টিলের ইয়ে নাই, মানে টাইপস নাই, এটা হচ্ছে ওই রেঞ্জের মধ্যে, ডেফিনেট কোনো টাইপস নেই। দেখো স্টিলে যেটা বলছিলাম যে স্টিল কি নরমালি হচ্ছে অ্যালয় অফ আয়রন এন্ড কার্বন, কিন্তু এর শুধু আয়রন আর কার্বন না, এর সাথে আদার্স স্মল পার্সেন্টেজ অফ আদার কিছু ইম্পিউরিটি মেটাল থাকবে, যেটা হচ্ছে কোবাল্ট, অ্যালুমিনিয়াম, আয়রন, এগুলো হতে পারে, মলিবডিনাম, টাংস্টেন, বিভিন্ন রকম আছে। তো এই প্রপার্টিজ মানে স্মল অ্যামাউন্টের ইম্পিউরিটিস গুলো প্রেজেন্স থেকে স্টিলের প্রপার্টিজ গুলো এরা খুব সিগনিফিক্যান্টলি চেঞ্জ করে, মানে হার্ডনেস বা টাফনেস বা অনেক সময় হচ্ছে কি ডাক্টিলিটি, এগুলো হচ্ছে কি অনেক পরিমাণে বেড়ায়, মানে খুব পরিমাণে বাড়ায় দেয় যে খুব স্মল পার্সেন্টেজের প্রেজেন্স থেকে। আর এই যে কোন ইম্পিউরিটি প্রেজেন্স আছে সেটার উপর ভাগ করে স্টিলকে বিভিন্ন রকম টাইপস করা যায়। মানে ধরো একটা স্টিলে দেখা যাচ্ছে এরকম নাম হচ্ছে নিকেল স্টিল, তার মানে এখানে বোঝা যাবে নিকেলের অ্যামাউন্টটা বেশি থাকবে। আবার কিছু স্টিল আছে নাম হচ্ছে ক্রোমিয়াম স্টিল, অ্যালুমিনিয়াম স্টিল, মলিবডেনাম স্টিল, তার মানে হচ্ছে এগুলো হচ্ছে ওই ইম্পিউরিটি পার্সেন্টেজ উপর বেস করে, মানে হচ্ছে কি ওই সব স্টিলে, যেমন যদি আমি মলিবডেনাম স্টিল বলি মনে করবো যে কি ওইখানে হচ্ছে আয়রন কার্বনের সাথে মলিবডেনামের পার্সেন্টেজ একটু বেশি থাকবে, বুঝতে পারছো? এইভাবে স্টিলের অনেকভাবে আরো ক্লাসিফিকেশন করা যায়,
মানে হচ্ছে কোন ইম্পিউরিটিজ এর কম্পোজিশন পার্সেন্টেজের উপর বেস করে। এই যে ক্লাসিফিকেশন তোমাদের যেটা বললাম, এই যে এখানে 3 নাম্বার এটা দেখো, বেসড অন পার্সেন্টেজ অফ কার্বন, এখানে দেখো ভাগ করেছে যে লো কার্বন এলার, মিডিয়াম কার্বন এলার, হাই কার্বন এলার। এখানে এই তো এই ক্লাসিফিকেশন এর আগে দেখাইছি। আর এখান থেকে তো এই যে লো কার্বন আর মিডিয়াম কার্বন দুটার হচ্ছে টাইপস তো বলে দিলাম, ডেড সফট, মাইল্ড স্টিল, আর হাই কার্বনের ক্ষেত্রে কি হাইপো ইউটেক্টয়েড আর হাইপার ইউটেক্টয়েড। এত পড়াই কেন রে? বেশি পড়ালে কিছু মাথায় থাকে না। আমি তো এমনিতেও কিছু পড়ছি না, আমি সবসময় যখন ওরা পড়ায় আমি প্রাইভেটই পড়াই। এই মাকসুদ জুবাইর নাকি এটা কি মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহী হয়? ভাইয়া বিদ্যুৎ প্রবাহিত মনে হলো ওই তো আপনাকে একটা কথা শুনিয়েছিলাম না, যে এক ছিল আমার এক বন্ধুকে। এই এটা কে তোমার মধ্যে কথা বলতেছে? কি দেখলাম মাকসুদ জুবাইর নাকি এরকম? আচ্ছা তোমাদের মধ্যে 21 রোল নাম্বার কার? স্যার আমার স্যার স্যার ভুল করে স্যার মাইক অফ অন হয়ে গেছিল। কি তুমি টিউশনি করাচ্ছ? না স্যার, একটা ছোট ভাইকে একটা জিনিস বোঝাচ্ছিলাম। আচ্ছা ক্লাস টাইমে তুমি ছোট ভাইকে জিনিস বোঝাচ্ছ তাই না? না স্যার, ওই হঠাৎ করে চলে আসছে স্যার, দিয়ে বলছে এই জিনিসটা একটু বুঝাই দেবেন, ওকে একটু স্যার বোঝাচ্ছিলাম। আচ্ছা তাহলে তোমার ক্লাস করার দরকার না, তুমি ওকে বুঝাও যাও। না না স্যার, বুঝাবো না স্যার, বুঝাবো শেষ স্যার। নেক্সট টাইম মাকসুদ জুবাইর তোমার রোল নাম্বার 21, আচ্ছা আমি তোমাকে দেখতেছি। আচ্ছা স্যার, সরি স্যার। আচ্ছা দেখো তোমাদের হচ্ছে যেটা টাইটেল যেটা দিয়ে শুরু করছিলাম, আয়রন সিমেন্টাইট ফেজ ডায়াগ্রাম, সেই ডায়াগ্রামটা পড়াবো। ডায়াগ্রামের আগে বর্ণনাগুলো এখানে দেওয়া আছে। আচ্ছা তোমরা আগে ডায়াগ্রামটা দেখে নাও। এই যে ডায়াগ্রামটা তোমরা হচ্ছে নিজের আগে একটু চোখ মানে একটু চোখ বুলায় নাও, তারপর আমি বলতেছি এগুলো যে বিভিন্ন রকম এই যে হাইলাইট করার যে পজিশন গুলো আছে সেগুলো না হচ্ছে দেখে নাও আগে। স্যার এই ডায়াগ্রাম কি স্যার মুখস্থ করতে হবে? হ্যাঁ এই ডায়াগ্রাম মুখস্থ করতে হবে তোমাদের। স্যার কিভাবে সম্ভব স্যার? কিভাবে প্র্যাকটিস করলে সম্ভব? এটা এমন কিছু নাই যে এটা হচ্ছে তোমার হচ্ছে এমন কিছু মানে কি ইম্পসিবল টাস্ক না, বুঝতে পারছো? মিশন এটা ইম্পসিবল না, এটা পসিবল সবকিছু। কারণ আমিও পড়ে আসছি, হ্যাঁ তোমাদের বড় ভাইরাও পড়ছে, তো তোমরা পড়তে পারবে। এখানে এমন কিছু নাই যে তোমার হচ্ছে এটা মেমোরাইজ করা হচ্ছে ইম্পসিবল না। এই যে তোমরা যে এর আগে হাইপো হাইপার বললাম না, এখানে দেখো এখান থেকে জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে পার্সেন্টেজ থেকে। ওই পার্সেন্টেজ গুলো মনে রাখলে এখানে হচ্ছে তোমরা হচ্ছে ইয়া করতে পারবে, ডিফারেন্সিয়েট মানে ডিস্টিংশন করতে পারবে হাইপো আর হাইপার কোন পার্সেন্ট কত আছে। আচ্ছা দেখো প্রথমে আগে নিচে দিয়ে খেয়াল করো, এই এক পাশে কি আছে দেখো আয়রন, আর এই পাশে আছে হচ্ছে আয়রন Fe3C, মানে এটা হচ্ছে আয়রন কার্বাইড। হ্যাঁ বা একে হচ্ছে তো নরমালি হচ্ছে কমার্শিয়ালি বলা হয় সিমেন্টাইট। এই আয়রন কার্বাইড যেটা আছে এটাকে বলা হবে হচ্ছে সিমেন্টাইট। তার মানে কি এক পাশে আছে দেখো কি আয়রন আর আরেক পাশে আছে সিমেন্টাইট। এই জন্য হচ্ছে এই ডায়াগ্রামটাকে এইভাবে বলা হয় যে আয়রন সিমেন্টাইট ডায়াগ্রাম, বা আদার্স ভাবে বলা হয় আয়রন আয়রন কার্বাইড ডায়াগ্রাম, বা অনেক সময় বলা হয় আয়রন কার্বাইড ডায়াগ্রাম। বুঝতে পারছো? বিভিন্ন রকম ভাবে আর কি এটাকে ডায়াগ্রামটাকে বলা হয়। তো এখানে দেখো আয়রনের পার্সেন্টেজ শুরু হয়েছে কিন্তু নরমালি 0.08। দাগটা একবারে মানে ব্লু কালার আর এই যে ব্ল্যাক কালার দুটো একসাথে মার্জ করে ফেলছে, 0.008%। না বুঝতে এটা খুব জিরোর কাছাকাছি। এই জন্য হচ্ছে এই ব্ল্যাক এই পাশে যে কালারটা ছিল সেই উপর ব্লু কালার এর উপর যে সাবস্টিটিউট করছে। একটা জিনিস খেয়াল করো, এই যে এখানে দেখো একটা কি স্টিল, আর এই যে একটা কালার বাই কি লাইন দিয়ে সেপারেট করা আছে দেখো কাস্ট আয়রন, মানে স্টিল আর কাস্ট আয়রন দুটাকে এখান থেকে আলাদা করে সেপারেট করা আছে। তারপরে এই মেজর পয়েন্ট গুলো দেখে নাও, উপরে দেখো এই যে ব্লু কালার এর উপরে কি আছে, এখানে হচ্ছে লিকুইড। হ্যাঁ টেম্পারেচার গুলো দেখানো, এখানে 1493 ডিগ্রি সেন্টিগ্রেড, এখানে দেখো 910, এই টেম্পারেচারটা এটা হবে 725,
সরি এই যে 723 আসলে এটা 723, হ্যাঁ 723 ডিগ্রি হবে এটা। আর এই যে পার্সেন্টেজ গুলো যে দেখতেছো না, এগুলো সব কার্বনের পার্সেন্টেজ। আয়রন দেখো এই যে পার্সেন্ট কার্বন, তার মানে হচ্ছে কি আয়রনের পার্সেন্টেজের উপর ডিপেন্ড করে সেটা আমার হচ্ছে কারণ হবে, সেগুলো ডিপেন্ড করবে হচ্ছে আয়রনের পার্সেন্টেজ মানে কার্বনের পার্সেন্টেজের উপর। এখন দেখো আর তারপরে ভাগ করা আছে, দেখো স্টিলের ক্ষেত্রে দেখো এই স্টিলের একটা ব্লু লাইন এখানে যে একটা লাইন দিয়ে সেপারেট করা হয়েছে, একটা হচ্ছে কি হাইপো ইউটেকটয়েড আর এই পাশে কি দেখো হাইপার ইউটেকটয়েড, আর মাঝখানে যেটা লাইন আছে এটা মনে করো কি এটা হচ্ছে ইউটেকটয়েড। মানে তোমার যে হাই কার্বন স্টিলের মানে তিনটা পার্টস দেখতেছো না, এখানেই আছে আর কি। তাহলে স্টিলের রেঞ্জটা কত ওখানে বলছিলাম কত হবে, হাই কার্বন স্টিল 0.65 থেকে 1.7% পর্যন্ত। এই যে লাইনটা দেখতেছো এটা হচ্ছে 1.7, তবে কোথাও কোথাও এটাকে হচ্ছে 2.8 বলা হয় বা অনেক সময় 2% পর্যন্ত বলা হয়। এরকম ভাবে বলা হয় যে আয়রনের মধ্যে স্টিল মানে কার্বনের পার্সেন্টেজ যদি 2% অথবা 2% যদি নিচে থাকে তাহলে সেটাকে স্টিল হিসেবে কনসিডার করা হয়। তো আবার আগের যে বইগুলো ছিল বুকসে সেগুলোতে বলা হয়েছে অনেক জায়গায় 1.8% বা কোথাও বলা হয়েছে যে 1.75 বা 7% পর্যন্ত স্টিল, তার উপরে গেলে কাস্ট আয়রন। তো যাই হোক তোমরা ধরে নেবে যে 2% পর্যন্ত ম্যাক্সিমাম, আয়রনের মধ্যে ম্যাক্সিমাম যদি 2% পর্যন্ত কার্বন থাকে ততক্ষণ পর্যন্ত এটা স্টিল হবে, আর 2% যদি এটা কি এক্সিড করে ফেলে তখন সেটা হবে কাস্ট আয়রন। বুঝতে পারছো? এখন আমি হচ্ছে ফেজ ডায়াগ্রাম বলতে শুরু করি, জাস্ট মেজর পয়েন্ট গুলো একটু বলে নিই আগে। তারপরে খেয়াল রাখো এই যে এখানে দেখো রুম টেম্পারেচার মানে যে 723 এর নিচে যেগুলো আছে নিচে অবস্থা দেখো রুম টেম্পারেচার কোন ফেজ আছে, এই যে আলফা ফেরাইট আছে একটা, মানে আলফা ফেরাইট কি বা আলফা আয়রন, যেটা তোমরা তো এর আগে ওই পাশে যে দেখে আসলে যে আলফা আয়রন নামে একটা কুলিং কার্ভে এখানে আলফা আয়রন নামে একটা ফেজ ছিল, যে আলফা আয়রন যেটা ওটা কি বলা হয় ফেরাইট। আর সাথে আছে দেখো কি প্লাস Fe3C মানে কি একটা সিমেন্টাইট। এই টুগেদার যে ফেজ আলফা ফেরাইট প্লাস সিমেন্টাইট এই দুটাকে একসাথে বলা হয় পারলাইট। মানে কি স্টিলের রুম টেম্পারেচারে কি থাকে পারলাইট থাকে, বুঝতে পারছো? পারলাইট একটা ফেজ, এই ফেজ সম্পর্কে পরে বলা হবে। তো এই জিনিসগুলো কিন্তু অনেক বেশি আর কি ক্রিটিক্যাল, তো তোমরা একটু ভালোভাবে আর কি টেনশন দাও, তো স্যার এগুলো হচ্ছে বুঝতে পারবো কত অনেকগুলো ফেজ আছে। দেখো খেয়াল করো এদিকে, স্যার এই ডায়াগ্রামটা তো বই আছে তাই না স্যার? হ্যাঁ বুকস আছে। আচ্ছা স্যার, কাস্ট আয়রন কখন বলবো 2% এর বেশি হইলে না কম হইলে? আচ্ছা এতক্ষণ ধরে আমি কি পড়াচ্ছি তোমাদের বলতাম ম্যাক্সিমাম 1.7 বা 2% পর্যন্ত স্টিল, তার উপরে গেলে কাস্ট আয়রন হবে। জি স্যার বুঝতে পারছি। এখানে দেখো এই যে তোমরা এখানে একটা পার্সেন্টেজ খেয়াল করো, এই যে আমি এখানে অ্যারো দিয়ে দেখাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ কি, এই যে 0.8 দেখো খেয়াল করো, এই যে 0.8 এই যে পার্সেন্টেজের লাইন দিয়ে দুই কার্বন স্টিলটাকে দেখো দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে কি এই যে ইউটেকটয়েড আর একটা কি হাইপার ইউটেকটয়েড। তার মানে এখানে বুঝো কি স্টিলের মধ্যে কার্বনের পার্সেন্টেজ 0.8 এর কম হয় তাহলে সেটা হবে হাইপো ইউটেকটয়েড, আর যদি বেশি হয় সেটা হবে কি হাইপার ইউটেকটয়েড, বুঝতে পারছো? আর যদি এক্স্যাক্টলি 0.8 হয় মানে যদি পার্সেন্টেজ যদি 0.8 রাখা হয় সেটাকে বলা হবে হচ্ছে ইউটেকটয়েড। মানে হাই কার্বনের ক্লাসিফিকেশনে তিনটা বলছিলাম, তার মানে এখানে বলা ছিল না 0.87, এই যে এখানে চেঞ্জ আসে বিভিন্ন জায়গায়, কোথাও এখানে বলছে 0.8 আর কোথাও বলছে 0.87। তো বইতে যেটা আছে নরমালি 0.8 বলা আছে, তো বুকস যেটা আছে সেটা ফলো করবা। ডায়াগ্রামে এখানে একটু স্যার কাস্ট আয়রন 2.11 থেকে বেশি হবে না? এখানে খেয়াল করো এই যে লাইন, হ্যাঁ এই গ্রাফটা দিয়ে তোমার একটু চেঞ্জ আছে, বুঝতে পারছো? আমি তো যেটা বললাম যে কোথাও এই জিনিসটাকে বলা হয়েছে 1.7%, বুঝতে পারছো? কোথাও বলেছে 2 আবার কোথাও বলেছে 1.8, এই যে বিভিন্ন রকম ভ্যারি আছে, তবে হচ্ছে 2% এখন হচ্ছে বেশি প্রচলিত মানে বেশি অ্যাকসেপ্ট করা। তো এখানে এই যে গ্রাফ আছে এখানে আবার 2.11 বলা আছে, তোমরা হচ্ছে 2% ধরে নিবা ম্যাক্সিমাম, বুঝতে পারছো? যে 2% হচ্ছে ম্যাক্সিমাম স্টিলে কার্বন থাকতে পারবে, তার উপরে গেলে সেটা হচ্ছে কাস্ট আয়রন হয়ে যাবে। আর এইখানে খেয়াল করো এই যে মনে করো স্টিলের পার্সেন্টেজ যে 2% এর বেশি চলে আসছে তার মানে কি কাস্ট আয়রন হয়ে গেছে। এখানে দেখো কাস্ট আয়রন বাইরে দুই ভাগে ভাগ করা যাবে, একটা দেখো এই পাশে কি এই যে 4.3%, হ্যাঁ মনে করো কাস্ট আয়রনে ম্যাক্সিমাম কার্বন থাকতে পারবে কত, এখানে খেয়াল করো 6.7% পর্যন্ত, বুঝছো? বাট এত পরিমাণ কার্বন রাখা হয় না, কারণ এত বেশি কার্বন যদি কাস্ট আয়রনে থাকে তাহলে কাস্ট আয়রনের হার্ডনেস অনেক বেশি মানে বেশি হয়ে যায়, খুবই হার্ড। আর যে ম্যাটেরিয়াল যত বেশি হার্ড হবে সেটা কি ব্রিটেলনেস খুব বেশি হয়ে যাবে না, এজন্য হচ্ছে কি হার্ডনেস বেশি হলে ব্রিটেলনেস বেশি মানে খুব বেশি হওয়ার কারণে এটা হচ্ছে কোনো কারণে কোনো রকম কি
মেশিনেবিলিটি মানে খুব পুয়ার মেশিনেবল পারফরমেন্স দেখাবে, তার মানে এটা নিয়ে কোনো পরিমাণ কিছু কাজ করা যাবে না। ম্যানুফ্যাকচারিং বা আদার্স মেশিন করতে গেলে আগেই হচ্ছে কি কাস্ট আয়রন ব্রেক করবে। এই জন্য এটা হচ্ছে কি কাস্ট আয়রনে ম্যাক্সিমাম 4% পর্যন্ত, বা এই যে 4% বলা আছে, এই ম্যাক্সিমাম এই পার্সেন্টেজ পর্যন্ত হচ্ছে কার্বন পার্সেন্টেজ রাখা হয়। তো দেখো এখন যদি কাস্ট আয়রনের ক্ষেত্রে বলতেছি, তার মানে হচ্ছে তোমার হচ্ছে রাইট সাইডে খেয়াল করো, এই যে যদি 4% পর্যন্ত যদি কার্বন থাকে, তাহলে দেখো 4.3% বেশি হলে হাইপার ইউটেকটিক কাস্ট আয়রন বলা হবে এটাকে, লাইক স্টিলের মতোই, হাইপার ইউটেকটিক স্টিলের মতো যেমন এটা এখানে বলা হবে কাস্ট আয়রন, যদি কি কার্বন পার্সেন্টেজ 4.3% বেশি থাকে আয়রনের ভিতর। আর যদি কম হয় তাহলে সেটাকে বলা হবে কি হাইপো ইউটেকটয়েড। আর 4.3 জনে পাওয়া যাবে সেটা কি, সেটাকে বলা হবে ইউটেকটিক। একটা খেয়াল করো, স্টিলের ক্ষেত্রে ছিল ইউটেকটয়েড, কাস্ট আয়রনের ক্ষেত্রে আসছে কি ইউটেকটিক। তো ইউটেকটয়েড, ইউটেকটিক এগুলোর প্রত্যেকটার আলাদা ফাংশন আছে, আলাদা আলাদা ডিফারেন্ট জিনিস বোঝাবে। আর আদার্স কিছু এই যে ফেজ গুলো এখন দেখে নাও তোমরা, এই যে এই ফেজটা যে এই যে কার্বনের দেখো 910 ডিগ্রি পর্যন্ত, বা এইদিকে কার্বন পার্সেন্টের উপর বেস করে এই যে মাঝখানে যে ফেজটা দেখা যাচ্ছে এটাকে বলা হচ্ছে গামা ফেজ, বা এটাকে বলা হচ্ছে অস্টেনাইট। হ্যাঁ, মাঝখানে এই যে এইখানে আচ্ছা এই ডায়াগ্রামটা খুব ভালো বোঝা যাচ্ছে না এখান থেকে, আচ্ছা পরেরটা দেখো। এই ডায়াগ্রামটা তোমাদের বইতে আছে, এটা যে ছোট, এটা তো কিছুই বোঝা যাচ্ছে না। হ্যাঁ এখানে হচ্ছে পিক্সেল কোয়ালিটি খুব খারাপ হচ্ছে, তোমরা বই থেকে দেখলে বাবা এখান থেকে এখানে হচ্ছে কমপ্লিট। স্যার এটা তো আরো কঠিন স্যার। হ্যাঁ এটাই তোমার হচ্ছে মেইন ডায়াগ্রাম, বুঝতে পারছো? ওইখানে হচ্ছে কালার টালার দিয়ে একটু ছোট করে দেওয়া হয়েছে। তো এই জিনিসটা তোমার যে ব্ল্যাক বোর্ডে ড্র করে দিলে সবচেয়ে ভালো হতো। এইভাবে বোঝানো খুব কঠিন, তোমার নিজেরা বুঝতে পারবে না, আমিও ঠিক মতো বুঝতে পারবো না। মানে হাত এই যে পয়েন্ট গুলো ছিল ম্যাক্সিমাম সব মনে করো কি একদম ধরে ধরে বুঝাতে পারলে সবচেয়ে ভালো হতো, জিনিসগুলো বুঝতে পারতাম। তো এখন এইখানে আমার বোঝানো খুব কঠিন হয়ে যাচ্ছে। স্যার বইয়ের পিডিএফ দিয়ে যদি স্যার স্লাইড শেয়ার করে বোঝানো যেত স্যার। বইয়ের পিকচার কোয়ালিটি আরো বেশি খারাপ, বুঝতে পারছো? তোমরা যদি বুকস এই বুকস গুলোর মানে পিডিএফ এর কোয়ালিটি আরো বেশি খারাপ হয়ে যাবে। এটা কি স্যার ইউটিউবে পাওয়া যাবে আয়রন সিমেন্টিক ফেজ ডায়াগ্রাম? আর এটা তো বইতেই আছে, তোমরা হচ্ছে ইউটিউবে তোমার খোঁজার দরকার নাই, হচ্ছে বুঝতে পারবে। আচ্ছা এটা যে অবস্থা এখান থেকে বোঝানোই যাবে না, দেখি আবার আগের ডায়াগ্রাম বের করি। আচ্ছা আমি হচ্ছে এই যে অ্যারো দিয়ে দিয়ে তোমাদের হচ্ছে প্রত্যেকটা পয়েন্ট গুলার কম্পোজিশন আর হচ্ছে টেম্পারেচার কত সেটা হচ্ছে বলার চেষ্টা করো। তোমরা একটু আর দিয়ে খেয়াল রাখো, বইতে আছে, যদি তোমাদের সামনে বই থাকে তোমরা হচ্ছে বইটা ওটা ওপেন করতে পারো, তাহলে হচ্ছে তোমাদের বুঝতে একটু সুবিধা হবে। আজকে এই ডায়াগ্রামটা বুঝতেই সমস্যা হবে। এই যে এখন এই যে নিচের দিকে দেখতে পাচ্ছ, নিচে খেয়াল করো, একদম নিচে দেখো এই যে স্টিলের একটা কি ভাগ করা হয়েছে দেখো, আর একটা ভাগ করা হচ্ছে কাস্ট আয়রন। এই যে এখানে দেখো 2% পর্যন্ত, তোমরা এগুলো অ্যারো দিয়ে যে দেখাচ্ছি এগুলো দেখতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ আচ্ছা এইটুকু এইভাবে দেখলেই হবে, কষ্ট করে বুঝে না, তোমরা বই থেকে পরবর্তী বিষয়গুলো দেখলে আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। আমি হচ্ছে আপাতত এখান থেকে এই যে দেখো 2% পর্যন্ত আছে, মানে হচ্ছে কার্বনের পার্সেন্টেজ। এই 2% এর বেশি হলে এখন যেটা বলছিলাম দেখো কাস্ট আয়রনের দিকে চলে যাচ্ছে, আর 2% যদি কমাও যদি তাহলে কি আসছে দেখো হাইপো ইউটেকটয়েড। আর হাইপো ইউটেকটয়েড আর হাইপার ইউটেকটয়েড দুটোকে সেপারেট করেছে দেখো কার্বন পার্সেন্ট কত 0.83 দিয়ে। এটা হচ্ছে 83 না বলে 87, বা বইতে মনে হয় 87 আছে, যেটা থাক তোমরা সেটা ধরে নিবা 0.8 আর 0.87। এই যে এই পজিশনটা এখানে হচ্ছে 0.83 দিয়ে বলছো, বাট এটা হচ্ছে 0.87 হবে, বুঝতে পারছো? তো দেখো কার্বন পার্সেন্ট যদি 0.87 এর বেশি হয় তাহলে সেটা হচ্ছে কি হাইপার ইউটেকটয়েড স্টিল হবে, আর যদি কম হয় সেটা হচ্ছে হাইপো ইউটেকটয়েড। এখন এই যে এই পজিশনে আসো, এই যে এই পজিশনটা, বুঝতে পারছো? এইখানে হচ্ছে কার্বনের পার্সেন্টেজ বলা আছে দেখো এই যে 0.025, এই যে এই পজিশনে কার্বন পার্সেন্টেজ হচ্ছে 0.025, আর এই ভিতরে যে ফেজটা যেটা থাকবে সেটা হচ্ছে আলফা ফেজ। আর এই যে লাইনটা মানে প্লেন যে লাইনটা আলফা, এই যে প্লেন যে লাইনটা ড্র করা হয়েছে এই লাইনের টেম্পারেচার হচ্ছে 723 ডিগ্রি সেন্টিগ্রেড। এর আগে যে দেখছো এই যে এই লাইনটা, তোমার এই লাইনটা হচ্ছে ওই পরের ডায়াগ্রামে দেখানো হচ্ছে টেম্পারেচার দেখো 723 ডিগ্রি সেন্টিগ্রেড। আর এই যে মাঝখানে এই যে ব্লু লাইন কালারটা একসাথে মার্চ করছে না, সেটা হবে যে এই সিম্পল লাইনটা। দেখো এখানে মাঝখানে যে এই যে পজিশনে ফেজ থাকবে সেটা হচ্ছে আলফা ফেজ,
আর উপরে এই যে বড় এই ফেজটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে তোমার হচ্ছে অস্টেনাইট ফেজ। অস্টেনাইট এটা হচ্ছে টেম্পারেচার যেটা পাওয়া যাবে এটা হচ্ছে 910 করে। আচ্ছা তোমরা কি কিছু বুঝতে পারতেছো? এনে এত অসুবিধা হচ্ছে ছোট ছোট ডায়াগ্রাম দিয়ে বুঝাতে। লেখা ছোট তো স্যার, এই জন্য একটু ঝামেলা। জি স্যার, বুঝতে সমস্যা হচ্ছে স্যার। খুবই আমিও বুঝতে পারছি, আমাদের নিজেরও বুঝাতে একটু অসুবিধা হচ্ছে। জি স্যার, জুম আচ্ছা, করে এখানে দেখা দেখো। লাগবে। এইখানে দেখো এই যে 910 ডিগ্রি দেখতেছো, এটার উপরে যে ফেজটা আছে এই যে মাঝখানে এই দেখো এই মানে এটা কি বাঁকা বক্র রেক্টেঙ্গেলের মতো আর কি আসছে, এই যে ফেজটা এই ঘরে মনে করে যে ফেজটা আসবে সেটা হচ্ছে কি অস্টেনাইট। আর এইখানে এই দেখো এই যে দুইটা অ্যারোর মাঝখানে এই যে এই ছোট একটা ঘরটা দেখা যাচ্ছে যে 0.05 যে ফেজটা দেখা যাচ্ছে, এই ঘরে হচ্ছে প্রেজেন্স থাকবে হচ্ছে শুধু ফেরাইট। তার মানে হচ্ছে এই পজিশনে যে কম্পোজিশনটা যদি স্টিল কোনো তৈরি করা হয় মানে 0.025 এর নিচে কার্বনের মধ্যে দিতে হয়, তাহলে তখন যদি আমরা যে স্টিলটা পাবো সেটার মধ্যে শুধু কি থাকবে, ফেরাইট থাকবে। আর বাট এই যে এই বড় যে এইখানে এই পজিশনে যদি আমি অস্টেনাইট নেই, তো একটা জিনিস খেয়াল করো, অস্টেনাইটের ফেজটা তাহলে কত থাকতেছে, অস্টেনাইটের মধ্যে কার্বন পার্সেন্টেজ ম্যাক্সিমাম আসতেছে কত, তাহলে যে 0.8% পর্যন্ত। এই যে দেখো এই যে এই লাইনটা, অস্ট্রেলিয়ার তো স্যার 2.11 কেও ধরছে। অস্টেনাইট 2.1 কে ধরলে দেখো এই সোজা যদি লাইন ড্র করো, এই জন্য 2.1 থেকে নিচের দিকে আসলে দেখো অস্টেনাইটের সাথে হচ্ছে যে কাস্ট আয়রনের কিছু মানে এই পাশ থেকে যে অস্টেনাইটের সাথে এই যে সিমেন্টাইট কার্বাইড এগুলো চলে আসতেছে, বাট অস্টেনাইট কতটুকু রিজিয়ন জুড়ে আছে দেখো, কার্বনের পার্সেন্টেজ শুধু কল্পনা করো এখানে, তাহলে সেখানে মাঝখানে এইরকম 0.8% বা এরকম থাকবে, মানে ম্যাক্সিমাম অ্যামাউন্ট এটা। তাহলে দেখো অস্টেনাইটে ম্যাক্সিমাম কার্বন পার্সেন্টেজ কত গেছে যে 2% পর্যন্ত, বা 2% এটা একটু কম হবে, 1.87 বা যেটার কথা বলছিলাম এরকম আসবে আর কি। তো খেয়াল রাখো। আচ্ছা এখানে দেখো যে অস্টেনাইটের ম্যাক্সিমাম তাহলে হচ্ছে একটা জিনিস খেয়াল করছো, অস্টেনাইট কিন্তু দেখো রুম টেম্পারেচারে নাই, অস্টেনাইটে হচ্ছে প্রেজেন্সের কত নরমালি হচ্ছে কত, এই যে দেখতেছো 723 ডিগ্রি না, 723 ডিগ্রির উপরে থেকে পাওয়া যাচ্ছে, বা আরেকটা জিনিস হতে পারে কি নরমালি যেটা বলতে গেলে কি 910 ডিগ্রির উপরে। খেয়াল করে এটা হচ্ছে কি রুম টেম্পারেচার প্রেজেন্স না, মানে হচ্ছে কি অস্টেনাইট যে ফেজটা আছে এটা হচ্ছে কি মেটাস্টেবল ফেজ, তোমাদের মেটাস্টেবল ফেজ গুলো যেগুলো হচ্ছে কি রুম টেম্পারেচার স্টেবল না, এজন্য এখানে দেখা যাচ্ছে অস্টেনাইটটা রুম টেম্পারেচারে নাই। আর রুম টেম্পারেচার যে দুটো ফেজ আছে সেটা হচ্ছে কি একটা হচ্ছে কি ফেরাইট আর একটা হচ্ছে কি সিমেন্টাইট। এটা খেয়াল রাখবা যে অস্টেনাইট কখনোই তুমি হচ্ছে কি স্টিলের ভিতরে অস্টেনাইটটাকে কখনোই রুম টেম্পারেচারে পাওয়া যাবে না, কিন্তু পরবর্তীতে দেখবা স্টিলের ক্লাসিফিকেশন করতে গেলে দেখা যাবে যে অস্টেনিটিক স্টিল মানে স্টেইনলেস স্টিল আছে, তো ওইসব ওই তখন আছে ব্যাখ্যা করবো যে মানে রুম টেম্পারেচার কিভাবে আসবে। তো এইখানে খেয়াল করো অস্টেনাইটটা হচ্ছে কি রুম টেম্পারেচার স্টেবল আছে। এইখানে এখন দেখো তিনটা ফেজ ছিল, এই যে এইখানে একটা মনে করো ফেজ, এই মাঝখানে এটা ছিল অস্টেনাইট, আর এই যে উপরে আসো টেম্পারেচার বাড়ায় দাও, এই যে কুলিং কার্ভের ক্ষেত্রে আয়রনের ক্ষেত্রে যেটা দেখলাম যে 1539 ডিগ্রির উপরে গেলে কি এটা হচ্ছে আয়রনটা লিকুইড হয়ে যায়, তার মানে হচ্ছে এই যে ম্যাক্সিমাম যে পয়েন্টটা এই পয়েন্টটা এটা মনে করো যে 1539, এর উপরে গেলে এই যে পজিশনটা যেটা আসবে সেটা সবগুলো হচ্ছে কি লিকুইড। বাট যদি আমি এই সময় যদি কুল করতে থাকি তাহলে হচ্ছে কি একটা ফেজ পাওয়া যাবে, এই যে দেখো ডেল্টা, এটা একটু বোঝাই যাচ্ছে না খুব একটা, খুবই ছোট একটা হয়ে চলে আসে, এই মানে এই যে ঘরটা থাকবে এই ঘর মনে করো এই যে ট্রায়াঙ্গেল, এই ট্রায়াঙ্গেলের ভিতরে যে ঘরটা আছে সেটা শুধু ডেল্টা আয়রনের ঘর। তো আর এর নিচে যে ঘর আছে এটা হচ্ছে কি গামার ঘর, মনে করো গামা বা অস্টেনাইট। আর এই যে মাঝখানে যে 723 ডিগ্রি বরাবর এইখানে যে ছোট ঘরটা দেখা যাচ্ছে মনে করো এটা হচ্ছে কি ফেরাইট, শুধু আলফার ঘর।
এখন মাঝখানে যে ইন্টারনাল যে এই যে ঘরগুলো আছে এই ঘরগুলোতে কোন কোন ফেজ তৈরি হয় সেগুলো আমাদের জানতে হবে। আচ্ছা আমি যে এইখানে মনে করো এই যে লেফট সাইডে যে এই ঘর আছে এইখানে হচ্ছে তিনটা মনে করো স্টিলের যতগুলো ফেজ আছে সেটা হচ্ছে তিনটা হচ্ছে পার্টে ভাগ করেছে। এই যে এই পজিশনে যেটা আছে এই ট্রায়াঙ্গেলটা এটা মনে করো হচ্ছে কি ডেল্টা আয়রন, ঠিক আছে। আর এই মাঝখানে যে ঘরটা পুরোটা এটা হচ্ছে কি অস্টেনাইটের ফেজ। আর এই যে ছোট একটা ফেজ আছে এটা হচ্ছে কি আলফা ফেরাইট মানে আলফা। তাহলে মাঝখানে এখন দেখো এই এই পজিশনে গুলো ফেজ আছে, যেমন এই ফেজ বা এই যে ছোট ঘর এই ঘরগুলোতে কোন ফেজ আসবে সেগুলো আমাদের দেখতে হবে, বুঝতে পারছো? এই যে আমি অ্যারো ধরে আসি আর এই যে লাইনটা দেখতেছো এটা হচ্ছে লিকুইডাস লাইন, এখান থেকে শুরু হয়ে যাবো। আমি যদি অ্যারো দিয়ে দেখাচ্ছি এই যে লাইন সেটা হচ্ছে লিকুইডাস লাইন। তোমরা জানো লিকুইডাস লাইনের উপরে থাকে লিকুইড, নিচে কি থাকে লিকুইড প্লাস সলিড থাকতে পারে, বাট উপরে সবসময় কি থাকবে লিকুইড থাকবে, এটা তো জানো নাকি? আচ্ছা এই ডায়াগ্রাম দেখতে পাচ্ছ, এই ডায়াগ্রামে বলো তো লিকুইডাস লাইনটা কোনটা? স্যার একদম উপরের পার্ট। এই যে না আচ্ছা একটা পয়েন্ট দেওয়া থাকলে সুবিধা হবে। এই যে আমি অ্যারো দিয়ে দেখাচ্ছি এই লাইনটাই তো লিকুইডাস, তাই না? জি স্যার। এর উপরে গেলে কি পাওয়া যাবে লিকুইড থাকবে, বাট এর নিচে কি থাকে লিকুইড প্লাস সলিড থাকতে হবে, বুঝতে পারছো? লিকুইডাস লাইনের বিষয় দেখি উপরে আছে লিকুইডাস লাইনের উপরে সবসময় লিকুইড থাকবে মানে সলিড থাকবে না, আর সলিডাস লাইনের বিষয় কি সলিডাস লাইনের নিচে থাকবে সব সলিড বাট উপরে লিকুইড থাকতে পারে, এটা হচ্ছে দুটা ডিফারেন্স। তো এখানে এখন দেখো এই যে আমি যে একটা জিনিস বোঝার চেষ্টা করতেছি এতক্ষণ ধরে, এই যে দেখো এই যে ছোট ঘরটা পজিশন এটা হচ্ছে কি ডেল্টা ফেরাইট, আর এই যে মাঝখানে বড়টা এটা হচ্ছে কি অস্টেনাইট। এই যে এখানে দেখো ছোট যে ঘর আছে এটা হচ্ছে কি আলফা ফেরাইট। বাট এখন দেখো যে এই ঘরগুলা এইটা বা নিচে আসলে বা যে এই ঘরগুলা এগুলোতে কোন ফেজ প্রেজেন্স আছে এগুলো আমাদের দেখতে হবে। এখন দেখো আমি অ্যারো দিয়ে দেখাচ্ছি, দেখো এই যে এই ঘরটা দেখতেছো মানে ডেল্টা ফেরাইটের পাশে এই ঘরে কোন ফেজ আছে এটা জানার জন্য কিভাবে কি করতে হবে, মানে এই ফেজটা জানার জন্য নরমালি কি টাই লাইন ড্র করতে হয় না? আচ্ছা তোমরা যে ফেজ ডায়াগ্রামে ধরো একটা পার্টিকুলার রিজিয়নে কোন কোন ফেজ প্রেজেন্স আছে এটা জানার জন্য কি এই যে এইভাবে টাই লাইন ড্র করতে হয় না? স্যার আমাদের ফেজ ডায়াগ্রাম আগে পড়ানো হয়নি তো স্যার? এর আগের সেমিস্টারে পড়ানোর কথা হতো ফেজ ডায়াগ্রাম। না স্যার ওইভাবে পড়ানো হয়নি স্যার। আচ্ছা আচ্ছা টাই লাইন তোমরা সেরকম জানো না, তো এগুলো তো এখন তোমার পড়তে অসুবিধা হয়ে যাবে একটু বুঝাতেই। আচ্ছা তাহলে হচ্ছে এটা কাজ করে হচ্ছে তোমাদের এটা নেক্সট দিনে পড়ে, বুঝতে পারছো? আমি এটা তোমাদের মানে আগে তাহলে যে টাই লাইন বা একটু পেজ ডায়াগ্রাম সম্পর্কে পড়ায় তারপরে এটা পড়াতে আসবে। আর আমি ভাবছিলাম এই জিনিসগুলো ফেজ ডায়াগ্রামে কিছু জিনিসগুলো তোমরা জানো আমি আগের থেকে এ ধরে নিছিলাম, তো এখন এখানে পড়াতে গেলে আমার খুব অসুবিধা হচ্ছে, বুঝতে পারছো? তো এই আজকে ক্লাস থাকে এখানে, নেক্সট দিনে আমি হচ্ছে আগে তোমাদের ফেজ ডায়াগ্রামে কিছু বেসিক বিষয়গুলো বলে তারপরে এগুলো শুরু করবো। আর পিকচার করলে দেখি একটু যদি ভালো পাওয়া যায় ওটা অ্যাড করবো, তাহলে সুবিধা হবে তোমাদের। আজকে আমার হচ্ছে তোমার হচ্ছে মানে খুব একটা মানে রেসপন্স পাচ্ছি না, বুঝতে পারছি যে তোমরা বুঝতে পারছো না এগুলো। তাহলে আজকে এখানে থাকে, নেক্সট দিনে আর কি আবার এখান থেকে শুরু করবো ফেজ ডায়াগ্রাম থেকে। এক কাজ করো তোমরা হচ্ছে নিজেরা একটু বই থেকে ফেজ ডায়াগ্রামটা একটু দেখে নিও নেক্সট ক্লাসের আগে, তাহলে হচ্ছে তোমাদের নিজেদেরও বুঝতে একটু সুবিধা হবে। আর এগুলো হচ্ছে সবচেয়ে ভালো যদি আমি ব্ল্যাক বোর্ডে বুঝতে পারতাম, এখানে আমার বুঝতে খুব কষ্ট হচ্ছে। তো এই যে এইভাবে ধরে ধরে ধরো কোন পয়েন্টটার টেম্পারেচার মানে এই জন্য তোমাদের জানতে হবে যে প্রত্যেকটা যে পয়েন্ট আছে পয়েন্টের হচ্ছে টেম্পারেচার আর কম্পোজিশনটা, বুঝতে পারছো? এই কম্পোজিশনের উপর বেস করে একটা হয়, যেমন স্টিল কাস্ট আয়রন ধরো কার্বন পার্সেন্টের উপর মানে পার্সেন্টের উপর বেস করে দেখো চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এই প্রত্যেকটা পজিশনের একটা করে নাম আছে, যেমন আলফা আয়রনের মধ্যে মনে করো কার্বন পার্সেন্টেজ ম্যাক্সিমাম 0.025% থাকতে পারবে, এই পয়েন্ট দিয়ে দেখানো হয়েছে। তো এই জিনিসগুলো ধরে ধরে সামনে থেকে বুঝালে সুবিধা হতো। যদি দেখি নেক্সট দিন আমি যদি একটা ভালো পিকচার পাই আর কি পিকচার দিয়ে বোঝানোর চেষ্টা করবো। তাহলে আজকের ক্লাসে এনে থাক, তোমরা হচ্ছে এক কাজ করো তুমি রোল নাম্বারটা আর কি দিয়ে দাও, চ্যাট বক্সে দিয়ে দাও। খুব বাজে অবস্থা হয়ে গেছে আজকে ক্লাস নিয়ে।